আজকে আমরা সবাই মিলে ফরেস্ট ঘুরতে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফরেস্ট। সো আমাদের ফরেস্টটার কিছু ছবি দেখি, ফরেস্টটা দেখতে কেমন হবে। মনে হচ্ছে ফরেস্টটা দেখার পর অনেকেরই আগ্রহ চলে যাবে, তবে যেহেতু আমি নিয়ে যাব, সো আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমাদের ফরেস্টটা দেখতে কেমন হবে দেখে নিই। এই একটা ফরেস্ট, এখানে আমরা আজকে ঘুরতে যাব। সো আমাদের ফরেস্টের আসল নামটা একটু জেনে নিই। এটা কোন ফরেস্ট? এটা হচ্ছে ফরেস্ট প্লট। এখন অবশ্যই সবাই বুঝতে পেরেছেন আমি কোন ফরেস্টে নিয়ে যাচ্ছি। এই ফরেস্টে সবাইকেই ঘুরে আসতে হবে। ইন্টারন্যাশনাল যে কোনো এক্সামের জন্য এই ফরেস্ট প্লট খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সবাইকে এটা একটু ঘুরে আসতে হবে। এবং পরীক্ষাতে এই জায়গা থেকে কোশ্চেন আসে। এটা কি? এটা বায়োস্ট্যাটিস্টিক্সের একটা টপিকস। তো আজকে আমরা এই ফরেস্ট প্লটে ঘুরতে যাব, দেখি কত সহজভাবে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ফরেস্ট প্লটের চেহারা। ঠিক আছে, এখন এই চেহারা যেহেতু আমাদের দেখতেই ভয়ঙ্কর মনে হচ্ছে, এটাকে আরও সহজ করার জন্য আমরা প্রথম থেকে কিছু জিনিস জেনে আসি। ঠিক আছে, এবার আসি এই ফরেস্ট প্লটে যাওয়াটা কেন জরুরি, ওয়াই। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা স্টাডি করছেন অথবা পড়ছেন, একই জিনিসের মাল্টিপল রেজাল্ট আসতে পারে। যেমন একটাতে আসতে পারে পজিটিভ কজ অ্যান্ড ইফেক্ট, অন্য একটা স্টাডিতে আসতে পারে নেগেটিভ কজ অ্যান্ড ইফেক্ট, এবং আরেকটাতে আসতে পারে নো ডিফারেন্স কজ অ্যান্ড ইফেক্ট। সো এখানে কোনটা সঠিক কোনটা হচ্ছে ভায়াস হয়েছে, এই সঠিক রেজাল্ট বোঝার জন্যই আমাদের দরকার এই ফরেস্ট প্লট। এই কারণেই ফরেস্ট প্লটের মধ্যে মাল্টিপল লাইন থাকে। ঠিক আছে, সো ফরেস্ট প্লটটা কি? ফরেস্ট প্লটটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of meta-analysis or graphical representation of multiple studies asking same question। এটা যে কোনো কোশ্চেন হতে পারে, বাট মাল্টিপল স্টাডিজ। ঠিক আছে, তো এটা ফরেস্ট প্লট মানে কি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মেটা অ্যানালাইসিস অর মাল্টিপল স্টাডিজ আস্কিং সেম কোশ্চেন। ঠিক আছে, এখন আসেন এই ফরেস্ট প্লটের পার্টস কী আছে, কোন পার্টসকে কীভাবে হচ্ছে আমরা ইন্টারপ্রিট করব সেটা জানব। সো এখানে বোঝা গেল যে ফরেস্ট প্লটটা কেন দরকার। কারণ হচ্ছে মাল্টিপল স্টাডিজের ক্ষেত্রে এক একটা রেজাল্ট আসতে পারে। সো কোন রেজাল্টটা হচ্ছে আমরা সঠিক ধরে নিব, কোন রেজাল্টটার মধ্যে বায়াস হয়েছে, এগুলো বের করার জন্য আমার দরকার হচ্ছে ফরেস্ট প্লট। ঠিক আছে, সো এবার আসি আমরা পার্টস অফ ফরেস্ট প্লটে। প্রথমেই আমি একটা এক্স অ্যাক্সিস নিলাম, আর এখানে একটা ওয়াই অ্যাক্সিস নিলাম। ঠিক আছে, আর এই এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে হচ্ছে স্কেল অফ স্ট্যাটিস্টিক। এটা হতে পারে রিলেটিভ স্ট্যাটিস্টিক্স, হতে পারে অ্যাবসোলিউট স্ট্যাটিস্টিক্স। রিলেটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে থাকতে পারে অডস রেশিও অথবা রিলেটিভ রিস্ক, আর অ্যাবসোলিউটের মধ্যে থাকতে পারে অ্যাবসোলিউট রিস্ক রিডাকশন। এটা আমরা কেন বলছি? কারণ এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের যে এই যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা হচ্ছে আমাদের নাম্বারটা বসবে।
এখন আমি যদি ওয়াই অ্যাক্সিসে আসি, এই ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে হচ্ছে লাইন অফ নাল ইফেক্ট। সাপোজ আমি রিলেটিভ রিস্ক এখানে আমি নিলাম হচ্ছে 1, তাহলে আমার এই কন্ট্রাক্টে এখানে থাকবে হচ্ছে 1 মিনস দেয়ার ইজ নো ইফেক্ট। সো এখানে কি হবে, আমি যদি এইখানে ওয়াই এবং এক্স অ্যাক্সিসের এই কন্ট্রাক্টে 1 নেই, তার মানে হচ্ছে আমার কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে কোনো রকম রিলেশন থাকবে না। যেমন আমি এটা একটা স্টাডি নিলাম, এটা হচ্ছে এখানে আমি একটা স্টাডি নিলাম লার্জ কনফিডেন্স ইন্টারভাল। আমার এখানে যদি রিলেটিভ রিস্ক 1 হয়, তাহলে এখানে আমার কি হবে, এখানে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে কোনো রিলেশন নেই, মানে রিলেটিভ রিস্ক 1 মানে হচ্ছে দ্যার ইজ নো রিলেশনশিপ। ঠিক আছে, তো এখন আসি এই হরিজন্টাল লাইনে। এই হরিজন্টাল লাইন হচ্ছে আমার স্টাডি লাইন, স্টাডি লাইন্স। এর দুইটা এন্ড আছে, এখানে একটা এন্ড, এখানে একটা এন্ড। এই এন্ড রিপ্রেজেন্টস করে হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। আমরা তো জানি 95% কনফিডেন্স ইন্টারভাল আমরা পড়েছি। সো এটাই হচ্ছে সেই কনফিডেন্স ইন্টারভাল। ঠিক আছে, এই কনফিডেন্স ইন্টারভাল এখানে দেখেন স্মল কনফিডেন্স ইন্টারভাল, একটা হচ্ছে লার্জ কনফিডেন্স ইন্টারভাল। সো কোনটা বেটার? আমাদের ক্ষেত্রে সবসময় বেটার হচ্ছে স্মল কনফিডেন্স ইন্টারভাল, কারণ স্মল কনফিডেন্স ইন্টারভাল মানে হচ্ছে আমার হরিজন্টাল লাইন হবে স্মল, লার্জ কনফিডেন্স ইন্টারভাল মানে আমার হরিজন্টাল লাইন হবে লার্জ। সো স্মল কনফিডেন্স ইন্টারভালে আমার হচ্ছে হরিজন্টাল লাইন যেহেতু স্মল, সো এটা হচ্ছে টাইটলি কন্ট্রোল করা যাবে, এবং এখানে আমার রেঞ্জটা হচ্ছে আমার নিয়ন্ত্রণের মধ্যে। ঠিক আছে, সো লার্জ কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে এটার এন্ডটা এখান থেকে শুরু হবে এই জায়গায়, এটা হিউজ আমার হচ্ছে রেঞ্জ থাকবে, সো এখানে আমি এটা কন্ট্রোল করতে পারবো না। সো আমার জন্য সবসময় বেটার হচ্ছে স্মল কনফিডেন্স ইন্টারভাল। সো এবার আমি আরেকটা স্টাডি লাইন আঁকবো, এটা হচ্ছে স্মল স্টাডি লাইন আঁকলাম। ঠিক আছে, এই স্টাডি লাইনের উপরে আমাদের থাকে হচ্ছে স্কোয়ার বক্স, স্কোয়ার বক্স। এখন আসি এই স্কোয়ার বক্সগুলো কি রিপ্রেজেন্ট করে। এই স্কোয়ার বক্সগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের স্টাডি পপুলেশন। তাহলে এই স্কোয়ার বক্সগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের স্টাডি পপুলেশন। এখন এখানে দেখেন একটা ছোট আর একটা হচ্ছে বড়, একটা হচ্ছে স্মল স্টাডি পপুলেশন, আর একটা হচ্ছে লার্জ স্টাডি পপুলেশন। এখানে দেখেন স্মল স্টাডি পপুলেশনে, এই যে স্মল স্টাডি পপুলেশনে আমার কনফিডেন্স ইন্টারভালটা হচ্ছে বড় ওয়াইড, এবং লার্জ স্টাডি পপুলেশনে আমার কনফিডেন্স ইন্টারভালটা হচ্ছে ছোট। ঠিক আছে, এবার আসেন এখানে, এটা হচ্ছে স্টাডি লাইন। যদি কোনো স্টাডি লাইন লাইন অফ নাল ইফেক্টকে ক্রস করে, যেটা অফ নাল ইফেক্টকে ক্রস করেছে, যখন লাইন অফ নাল ইফেক্টকে ক্রস করবে তখন সেটা হচ্ছে ইনসিগনিফিক্যান্ট রেজাল্ট হবে। তাহলে এটা হচ্ছে ইনসিগনিফিক্যান্ট রেজাল্ট দিবে, আর এটা যেহেতু আমার লাইন অফ নাল ইফেক্টকে ক্রস করেনি, সো এটার রেজাল্ট হবে সিগনিফিক্যান্ট। সো এখানে আমি আরও কিছু স্টাডি লাইন আঁকবো। এখানে একটা স্টাডি লাইন দিলাম, এখানে একটা স্টাডি লাইন দিলাম। সো এই সবগুলো স্টাডি লাইনের কম্বাইনলি হচ্ছে আমরা কি পাবো, একটা ডায়মন্ড পাবো। কম্বাইন ইফেক্টে আমরা একটা ডায়মন্ড পাবো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফরেস্ট প্লটের জন্য।
একটা ডায়মন্ড শেপ পাবো। এটার যে দুইটা এন্ড আছে, এটা হচ্ছে ওভারঅল, এই যে ওভারঅল স্টাডি, এই ওভারঅল স্টাডি ইফেক্টটাই হচ্ছে এই ডায়মন্ড। তাহলে এই ডায়মন্ড দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এখানে কোনো রিলেশনশিপ আছে কি রিলেশনশিপ নাই। সো এই ডায়মন্ড দিয়ে আমরা ওভারঅল রেজাল্টটা বুঝতে পারবো। এটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, এখানে থাকতে পারে নো রিলেশনশিপ অফ কজ অ্যান্ড ইফেক্ট। মানে এই ডায়মন্ড দিয়ে হচ্ছে আমরা স্কেল অফ স্ট্যাটিস্টিক্সটা পাবো। সো এখানে রাইট এবং লেফট সাইডের মধ্যে হচ্ছে এটা পজিটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে, এটা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। সো এই ডায়মন্ডে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ওভারঅল স্টাডির রেজাল্ট। ঠিক আছে, এবার আসেন এদিকে থাকতে পারে নো রিলেশনশিপ অফ কজ অ্যান্ড ইফেক্ট, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। সো আমরা এই ডায়মন্ড দিয়ে হচ্ছে স্কেল অফ স্ট্যাটিস্টিক্সটা বের করবো। এই ডায়মন্ড যদি হচ্ছে আমাদের লাইন অফ নাল ইফেক্টে চলে আসে, তাহলে এই পুরো স্টাডিগুলি হচ্ছে ইনসিগনিফিক্যান্ট রেজাল্ট দিবে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে ডায়মন্ডের কথা। এবার আসি যে ফরেস্ট প্লটে আমরা এখন মোটামুটি এই ফরেস্ট প্লটটা নিয়ে জানলাম। এবার আসি ফরেস্ট প্লটের মেন চেহারাতে। যে দেখেন এখানে যে ভার্টিক্যাল ঘরটা আছে, এখানে আছে আমাদের সব স্টাডিগুলো একসাথে থাকবে। ঠিক আছে, এখানে নেম অফ অথর বা ইয়ার এগুলো থাকবে, যেই স্টাডি নেবেন সেটাই হচ্ছে এখানে থাকবে। তারপরে কজ অ্যান্ড ইফেক্টস, যে ইভেন্টসগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখেন এই যে পরীক্ষাতে যে জিনিসগুলো আসে সেগুলো আসে এই যে ইন্ডিকেটরগুলো। ঠিক আছে, তাহলে আমরা পড়েছিলাম কি যে এই যে হরিজন্টাল লাইন, এটা আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করে কনফিডেন্স ইন্টারভাল। তারপরে এই যে আমরা পড়েছিলাম যে এই যে স্কোয়ার বক্সগুলো, এগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে স্টাডি পপুলেশন। ঠিক আছে, এই যে আমরা পড়েছিলাম ডায়মন্ড, এই ডায়মন্ডটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ওভারঅল ইফেক্ট। ঠিক আছে, ওভারঅল স্টাডি রেজাল্ট। এই যে আমাদের ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে লাইন অফ নো ইফেক্ট বা নাল ইফেক্ট দ্যাট সিগনিফাইস নো ডিফারেন্স বিটুইন গ্রুপস ইফ দ্য কনফিডেন্স ইন্টারভাল ক্রসেস দ্য লাইন। মানে এই যে যদি এটা ক্রস করে যায় তাহলে হচ্ছে রেজাল্ট হবে কি ইনসিগনিফিকেন্ট। এরপরে দেখেন এখানে সবগুলো আমাদের দেখা হয়েছে। ঠিক আছে, এই যে রিপ্রেজেন্টেশনগুলো এগুলো পরীক্ষাতে আসে, যে এই স্কোয়ার বক্স কী রিপ্রেজেন্ট করে, এই ডায়মন্ড কী রিপ্রেজেন্ট করে, এই হরিজন্টাল লাইন কী রিপ্রেজেন্ট করে, ভার্টিক্যাল লাইন কী রিপ্রেজেন্ট করে, এগুলো হচ্ছে পরীক্ষাতে আসে। এবার আসেন এই হেটারোজেনিটি। এই হেটারোজেনিটিটা কি? এই হেটারোজেনিটিটা হচ্ছে এই যে আমাদের স্টাডিগুলো আমরা করি, সেখানে এই যে যেখানে স্টাডিগুলো করলাম, এই স্টাডিগুলোর মধ্যে রেজাল্টের যে ডিফারেন্সটা হয়, যেখানে এই যে স্টাডিটা এটা আমাদের লাইন অফ নাল ইফেক্টকে ক্রস করলো, তাহলে এটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট রেজাল্ট দিচ্ছে। এখন এটা কি সত্যিকার অর্থে ইনসিগনিফিকেন্ট রেজাল্ট, নাকি হচ্ছে এখানে কোনো রকম বায়াস হয়েছে? যদি সত্যিকার অর্থে ইনসিগনিফিকেন্ট রেজাল্ট দেয় তাহলে এটা আমাদের সিরিয়াসলি নিতে হবে, আর যদি হচ্ছে এটা কোনো বায়াস হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের ইগনোর করা যাবে। সো এই যে ডিফারেন্স অফ রেজাল্ট, সেটার হচ্ছে এই হেটারোজেনিটি। ঠিক আছে, এরপরে দেখেন এটাকে আমরা ইন্ডিকেট করি আই স্কোয়ার দিয়ে। এই যে এটা হচ্ছে যে আই স্কোয়ার, এই যে এটা হচ্ছে আই স্কোয়ার দিয়ে আমরা ইন্ডিকেট করি। এটা নর্মালি হচ্ছে লেস দেন 50% থাকবে। যদি মোর দেন 50% হয় তাহলে এখানে আমাদের বের করতে হবে কোনো রকম বায়াস আছে কিনা। তারপরে হচ্ছে এবার আসেন এর ডিসঅ্যাডভান্টেজটা আসলে এই ফরেস্ট প্লটের ডিসঅ্যাডভান্টেজটা কি? এখানে ফরেস্ট প্লট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পাবলিকেশন বায়াস। মানে হচ্ছে এখানে যে এই যে রেজাল্টগুলো হচ্ছে, রেজাল্টগুলোর ডিফারেন্সের কারণে অনেক সময় আপনি হচ্ছে এই পাবলিকেশনটা পাবলিশ করতে পারবেন না, কারণ এখানে যে ডিফারেন্সগুলো হচ্ছে এগুলোতে কোনো বায়াস থাকতে পারে। সো এই কারণে হচ্ছে এটা পাবলিকেশনটা পাবলিশ করা যায় না। সো এটা হচ্ছে এখানকার ডিসঅ্যাডভান্টেজ। সো এটা হচ্ছে ওভারঅল ফরেস্ট প্লটে হচ্ছে কেন দরকার, ফরেস্ট প্লটের কী কী পার্টস আছে, এবং ফরেস্ট প্লটের এই যে চেহারাটা, এটা থেকে আপনার পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে এই ইন্ডিকেটরগুলো। এটা এমআরসিওজি পার্ট 1-এ কোশ্চেন আসে, এমআরসিওজি পার্ট 2-তেও কোশ্চেন আসে। সো এমআরসিওজি পার্ট 1-এ খুব সুপারফিশিয়াল কোশ্চেন হয়, সবসময় হয় না, মাঝে মাঝে কোনো সেশনে এখান থেকে এসেছিল।
কিন্তু এমআরসিওজি পার্ট 2-তে এই ফরেস্ট প্লট থেকে সবসময় কোশ্চেন আসে। ঠিক আছে, এই জুলাই 2025-এও কোশ্চেন এসেছে। বিগত সবগুলো সেশনের মধ্যে দেখবেন যে এই ফরেস্ট প্লট থেকে কোশ্চেন আসে। তো ফার্স্ট প্লট থেকে এমআরসিওজি পার্ট 2-তে আর কি কোশ্চেন আসে, সে এই ইন্ডিকেটর থেকে আসতে পারে। এখানে যে আমি গ্রাফিকের পুরোটা জিনিস বুঝালাম, এখান থেকে আসতে পারে। এরপর আসি এই যে কোশ্চেনটা, এটা একটা এমআরসিওজি পার্ট 2 কোশ্চেন। তো এমআরসিওজি পার্ট 2-তে ফার্স্ট প্লট থেকে তো কোশ্চেন সবসময় আসবেই, এবং কিছু কোশ্চেন হচ্ছে এটাকে ইন্টারপ্রেট করতে হয়। তো এটাও জানতে হবে, যেহেতু আমি গ্রাফ এঁকে বুঝিয়েছি, আশা করি এটা আপনাদের কাছে সহজ লাগবে। কিন্তু এখানে দেখেন এটার একটা ফরেস্ট প্লট দেওয়া আছে, এবং ফরেস্ট প্লটে metformin in obese and non-obese. Confidence interval was 1 in both studies, but one study with touches the line. ঠিক আছে, ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে নো ডিফারেন্স, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, যে 1। এবার আসেন হচ্ছে আমরা কি দেখব, এক্স অ্যাক্সিসে দেখেন লেফট সাইডে আছে হচ্ছে ফেভার্স ক্লোমিফেন, রাইট সাইডে হচ্ছে ফেভার্স metformin। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে দেখলাম। এখন আমরা দেখব যে স্কয়ার আর ডায়মন্ডের যে সাইডে দেওয়া আছে সেই সাইডটা আমরা দেখব। সো এখানে দেখেন প্রথমেই আমরা দেখব বিএমআই লেস দেন 30-র জন্য ডায়মন্ড হচ্ছে রাইট সাইডে। ঠিক আছে, এবার আসেন বিএমআই হচ্ছে মোর ইকুয়াল 30-র জন্য আমাদের ডায়মন্ড হচ্ছে এই যে লেফট সাইডে। এখন দেখেন রাইট সাইডে মানে হচ্ছে metformin ওয়ার্কস বেটার দেন হচ্ছে ক্লোমিফেন, মানে হচ্ছে metformin ক্লোমিফেনের চেয়ে ভালো কাজ করছে লেস দেন 30, মানে নন অবিজ ওমেনের ক্ষেত্রে। আর অবিজ ওমেনের ক্ষেত্রে যে মোর ইকুয়াল 30, এখানে হচ্ছে ক্লোমিফেন metforminের চেয়ে ভালো কাজ করছে। ঠিক আছে, তাহলে আমাদের ডায়মন্ড হচ্ছে লেফট সাইডে ক্লোমিফেনের দিকে, তাহলে এখানে হচ্ছে ক্লোমিফেন metforminের চেয়ে ভালো কাজ করছে। সো আমাদের ফাইনাল আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে নন অবিজ পিপলের ক্ষেত্রে, এই যে নন অবিজ পিপলের ক্ষেত্রে আমার হচ্ছে metformin ভালো কাজ করে, এবং অবিজ পিপলের ক্ষেত্রে আমার হচ্ছে ক্লোমিফেন বেটার কাজ করছে। The analysis above is taken from a meta-analysis of ovulation rates in women with polycystic ovarian syndrome. Question, ঠিক আছে, taking metformin compared with clomiphene ovulation induction therapy. Subgroup analysis was also carried out using a cutoff of BMI level 30 kg per meter square. আমি বললাম যে আপনার কোশ্চেন দেখে তারপর হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। Which statement of the following best describes the above finding? So আমরা কি বললাম যে নন অবিজের ক্ষেত্রে metformin ভালো কাজ করে, আর অবিজের ক্ষেত্রে হচ্ছে ক্লোমিফেন ভালো কাজ করে। সো আমি দুইটা জিনিস জানি, একটা হচ্ছে নন অবিজ গ্রুপে আমার ভালো কাজ করে হচ্ছে metformin, আর অবিজ গ্রুপে আমার ভালো কাজ করে হচ্ছে ক্লোমিফেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেজাল্ট। এবার আমি এখান থেকে অপশন থেকে বের করি। metformin is equally as effective as clomiphene in the obese group, এটা হচ্ছে ক্রস। metformin is less effective than clomiphene in the non-obese group, এটা হচ্ছে ক্রস। metformin is less effective than clomiphene in the obese group, হ্যাঁ এটা দেখেন আমরা বলেছি কি অবিস গ্রুপে ভালো কাজ করে কে, ব্যাটার ইফেক্ট দিবে হচ্ছে ক্লোমিফেন। সো এটা আমরা রাখলাম, এটা আমার রেজাল্টের সাথে যায়। সো এবার আসি ডি নাম্বার, metformin is more effective than clomiphene in the non-obese group। দেখেন এটা কিন্তু আমাদের রেজাল্টের মধ্যে আছে। আচ্ছা আমি আরেকটু ডিটেলস বলবো, তারপরে অপশনটা দেখি, metformin is more effective than clomiphene in the obese group। সো এটাও হচ্ছে আমার রেজাল্ট না, তাহলে আমার রেজাল্ট হতে পারে এই দুইটার মধ্যে। এখন এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট রেজাল্ট হচ্ছে কোনটা, সেটা আমাকে বের করতে হবে। এখানে দেখেন এই যে অর্স টিস্যুর মধ্যে এই যে আমাদের নন অবিস গ্রুপ, এখানে হচ্ছে 1.94, আর এখানে হচ্ছে আমাদের অবিস গ্রুপের মধ্যে 0.34, আর এখানে আমরা ধরেছিলাম এটা 1। ঠিক আছে, দেখেন এই যে নন অবিস গ্রুপ এদের কিন্তু একদম ক্লোজ টু অর ক্রসিং দ্য 1। ঠিক আছে, এদের রেজাল্টের মধ্যে কী দেখা যাচ্ছে, ক্লোজ টু অ্যান্ড ক্রসিং দ্য 1, যেটা হচ্ছে উইক রেজাল্ট। যদিও এখানে metforminটা হচ্ছে বেটার রেজাল্ট দিচ্ছে, বাট হচ্ছে সেটা হচ্ছে উইক রেজাল্ট। বাট এখানে দেখেন 0.34 মানে হচ্ছে এটা 1 থেকে অনেক দূরে। সো এটা হচ্ছে স্ট্রং অ্যান্ড ক্লিয়ার রেজাল্ট। এই কারণে হচ্ছে আমাদের এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট রেজাল্ট হচ্ছে আমার সি। সো আরও ক্লিয়ার করার জন্য আমি আরেকটা পিকচার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পিকচার, এই পিকচারটা দেখেন, এটা হচ্ছে, এটা কিন্তু পরীক্ষাতে থাকবে না, পরীক্ষাতে হচ্ছে এটা থাকবে।
ঠিক আছে? এটাকেই হচ্ছে আমি বোঝানোর জন্য এই ২ টা অপশন আমি এখানে আরেকটা পিকচার নিয়েছি। সেটা দেখেন। এখানে দেখেন এই যে নন ওবিস পিপল আর ওবিস পিপল। নন ওবিস পিপলের হরিজন্টাল লাইনটা হচ্ছে একদম 1 এর কাছাকাছি। আমাদের 1 মানে হচ্ছে নো ইফেক্ট। এই যে ভার্টিক্যাল লাইন এটা হচ্ছে নো ইফেক্ট। আমরা আগে এগুলো বলেছি। সো এটা হচ্ছে 1 এর কাছাকাছি। সো এটার যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে বিট বেটার, মানে হচ্ছে এখানে খুব বেশি সিগনিফিকেন্ট না। আর এইটা যে 1 থেকে এত দূরে এটা হচ্ছে মোর সিগনিফিকেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মোর সিগনিফিকেন্ট অ্যান্ড ক্লিয়ার রেজাল্ট। তাহলে আমরা এখান থেকে আসলে আমাদের বেস্ট এখানে কী চাওয়া হয়েছে? আমাদের বেস্ট হচ্ছে রেজাল্ট কি, হুইচ স্টেটমেন্ট অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট ডিসক্রাইবস দ্য অ্যাবভ ফাইন্ডিং। সো আমাদের বেস্ট রেজাল্ট কোনটা হবে? এখন দেখেন আপনি এই যে এই দুইটাই হচ্ছে সি অ্যান্ড ডি, দুইটাই হচ্ছে আমার রেজাল্টের সাথে যাচ্ছে, কিন্তু এখানে আমার সবচেয়ে বেশি হচ্ছে সিগনিফিকেন্ট রেজাল্ট কোনটা? সেটা হচ্ছে সি। এখানে ক্লোমিফেন হচ্ছে বেটার রেজাল্ট দিচ্ছে ম্যাটফর্মিন থেকে। সো ম্যাটফর্মিন হচ্ছে এখানে লেস ইফেক্টিভ। আর আমার নন ওবিস গ্রুপের মধ্যে ম্যাটফর্মিন মোর ইফেক্টিভ হলেও সেটা খুব বেশি সিগনিফিকেন্ট না। এখানে এটা হচ্ছে উইক রেজাল্ট, ঠিক আছে? যে কারণে আমাদের আনসার হবে সি। সো এটাই হচ্ছে এমআরসিজি পার্ট 2 এর কোশ্চেন। এরকম আরেকটা কোশ্চেন আছে সেম। সো এগুলো হচ্ছে এমআরসিজি পার্ট 2 এর কোশ্চেন। এখান থেকে কোশ্চেন আসতে পারে। সো আর হচ্ছে এই পিকচার থেকে কোশ্চেন আসে। আর এই যে আমি ডিটেলস বললাম এইগুলো বেসিক জানতে হবে পরীক্ষার জন্য। সো এমআরসিজি পার্ট 2তে কিছু বেসিক কোশ্চেন থাকে, কিছু এই ধরনের ইন্টারপ্রিটেশনের কোশ্চেন থাকে। এই বেসিক কোশ্চেনগুলো আপনারা এই জায়গায় আমি যা যা বলেছি সেটা দিয়ে কাভার হয়ে যাবে। এবং ইন্টারপ্রিটেশন তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কীভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়, এবং এটা এমআরসিজির একটা রিকল কোশ্চেন। সো এটা দিয়ে বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে আপনি ইন্টারপ্রিটেশন করবেন। তো এইটাই হচ্ছে ওভারঅল ফরেস্ট প্লট মাস্ট লাগবে এমআরসিজি পার্ট 2 এর জন্য। আর এমআরসিজি পার্ট 1 খুব সুপারফিশিয়াল আসে, সেটাও আমি বলে দিলাম যে এখান থেকে জাস্ট ইন্ডিকেটরগুলো আসে, এবং এমআরসিজি পার্ট 2তেও ইন্ডিকেটরগুলো আসে। আমি যতটুকু ইজি করে বলা সম্ভব ততটুকুই বলেছি। তবে আশা করি এটা পারবেন।